জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ খারিজ, স্বস্তিতে অসংখ্য অভিবাসী পরিবার। জরিমানা ছাড়াই লেবানন থেকে দেশে ফেরার অনুমোদন পেলেন 170 বাংলাদেশি। এই সুযোগ প্রবাসীদের স্বস্তি, মত সংশ্লিষ্টদের। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে না, জানালেন তথ্য উপদেষ্টা। পলাতক হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান। স্বাগত প্রবাসী সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ খারিজ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার রায়ে আদালত বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া প্রায় সব শিশুই সংবিধান অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার অধিকারী। এতে অভিবাসী ও অস্থায়ী ভিসাধারী পরিবারগুলোর সন্তানদের নাগরিকত্ব নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর হয়েছে। এদিকে রায় ঘোষণার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় দেশের জন্য খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন। ভিনদেশীদের কাছে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র, সে স্বপ্নের অন্যতম বড় ভিত্তি জন্মসূত্র নাগরিকত্ব। বহু অভিবাসী পরিবার বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের মাটিতে সন্তানের জন্ম মানেই তার জন্য নতুন সুযোগের দরজা উন্মুক্ত হবে। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সে পথ সীমিত করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানদের জন্মসূত্র নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে জারি করা হয় বিতর্কিত নির্বাহী আদেশ। কিন্তু সেই উদ্যোগে বড় ধাক্কা দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। 6-3 ভোটের রায়ে আদালত জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া প্রায় সব শিশুই সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার অধিকারী। ফলে ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ কার্যত অকার্যকর হয়ে গেছে। 1998 সালের ঐতিহাসিক ও ওমকিং আর্ক মামলায় নজিরও পুনর্ব্যক্ত করা হয়েছে। আদালতের মতে জন্মস্থান ভিত্তিক নাগরিকত্ব একটি সাংবিধানিক অধিকার, যা কোনো প্রেসিডেন্ট নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করতে পারেন না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, এটি দেশের জন্য খুবই দুঃখজনক। তিনি জানান, আদালতের রায়ের পরও জন্মসূত্রে নাগরিকত্বের নীতি পরিবর্তনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্পের কঠোর অভিবাসী নীতির জন্য বড় আইনি ধাক্কা। অন্যদিকে স্বস্তি ফিরেছে হাজারো প্রবাসী বাংলাদেশি সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী পরিবারগুলির মধ্যে, যাদের সন্তানের নাগরিকত্ব নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। নিউজ 24। এ বিষয়ে আরো জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, জন্মসূত্রে নাগরিকত্ব মার্কিন সুপ্রিম কোর্ট বহাল রাখায় বাংলাদেশিদের মধ্যে কি স্বস্তি দেখছেন এখন? আমি প্রথমে যে কথাটি বলতে চাই, যে প্রথমে বেসিক্যালি টোটাল 9 জন বিচারক মিলে একটি প্যানেল হয়েছিল। আপনি এরই মধ্যে সংবাদে যেটি বলেছেন, সেই সংবাদের সূত্র ধরেই আমি আরেকটু ব্যাখ্যা করছি। 9 জন প্যানেলের এই বিচারকের মধ্যে 3 জন ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন সেই নির্বাহী আদেশের পক্ষে ছিলেন, আর 6 জন ছিলেন বেসিক্যালি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে পুরনো যে অভিবাসন আইন এবং যে নীতি সেটার পক্ষে ছিলেন। অর্থাৎ 6 জনই বলেছেন, যারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করবে তারা অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তাদেরকে বিবেচনা করা হবে না, তাদেরকে শুধু পুরোপুরি পাসপোর্ট দেওয়া হবে এবং তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। তো যে 3 জন ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষে ছিলেন যে না, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা মানে যুক্তরাষ্ট্রের নাগরিক নয়, এই 3 জন আলাদা প্যানেল ছিলেন। আর 6 জন অর্থাৎ পুরনো যে আইন সেই আইনের পক্ষে ছিলেন। আমি এটা একটু ব্যাখ্যা করলাম। এখন বাংলাদেশি অভিবাসী সহ পৃথিবীর সব দেশের অভিবাসী বেসিক্যালি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইমিগ্রেন্টরা সব সময় একটা বড় ভূমিকা পালন করে থাকে, কারণ ইমিগ্রেন্ট মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র মানে ইমিগ্রেন্ট। তো স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নির্বাহী আদেশ যখন জারি করা হয়, তারপর থেকে ইমিগ্রেন্ট কমিউনিটিতে ভীষণ এক ধরনের অস্বস্তি ছিল। আপনি জানেন নিউ ইয়র্ক একটা স্যাংচুয়ারি সিটি, যার কারণে এখানে ডোনাল্ড ট্রাম্পের অনেক কিছুই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আইএস অভিযান বলেন, ইমিগ্রেন্টদের ধরাধরির জন্য, অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের অনেক কিছুই কিন্তু এখানে ওইভাবে কার্যকর হয় না, কারণ স্যাংচুয়ারি সিটি এবং পুরোপুরি ডেমোক্রেটরা
এখানে আলাদা একটা অবস্থান নিয়ে আছে। এবং কিছুদিন আগেও গভর্নর ক্যাথি হোকুল, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল অনেক কিছুর এগেইনস্টে সবসময় কথা বলছেন, ইমিগ্রেন্টদের পক্ষে কথা বলছেন। পুনরায় শেষে একটি কথা বলতে হয়, বাঙালি পাড়ায় বাঙালি জনবসতিতে ব্যাপক রকমের আনন্দ উচ্ছ্বাস, কারণ সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে বাংলাদেশিরা মনে করছেন। আরিফ, আপনাকে ধন্যবাদ। লেবানন থেকে জরিমানা ছাড়াই আরও 170 বাংলাদেশি দেশে ফেরার প্রাথমিক অনুমোদন পেলেন। এ নিয়ে 2 ধাপে মোট 300 বাংলাদেশি সুযোগ পেলেন দেশে ফেরার। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জরিমানা মওকুফ করে এক্সিট ভিসা দিল দেশটির জেনারেল সিকিউরিটি। লেবানন থেকে মোহাম্মদ মিলন খানের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। লেবাননে বিরাজ করছে যুদ্ধাবস্থা। সেখানে আছেন 1 লাখের মতো বাংলাদেশি শ্রমিক। যুদ্ধের কারণে অনেক প্রবাসী বাংলাদেশি কাজ হারান। এই অবস্থায় চাইলেও দেশে ফিরে আসতে পারছিলেন না তারা। অবশেষে এদের মধ্যে 130 জনকে প্রথম ধাপে এক্সিট ভিসা দেয় লেবানন। দ্বিতীয় ধাপে আরো 170 জনের এক্সিট ভিসার প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির জেনারেল সিকিউরিটি। লেবাননের জেনারেল সিকিউরিটি অফিসের নির্ধারিত সার্ভিস চার্জ জমা দিয়ে এক্সিট ভিসা গ্রহণ করতে হবে। দূতাবাস জানায়, অনুমোদন প্রাপ্তদের নামে তালিকা প্রকাশ করা হয়েছে। তাদেরকে দেশে ফেরার বিমান টিকিট সংগ্রহ সহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। দূতাবাস শুরু থেকে শেষ পর্যন্ত নাম নেওয়া থেকে শুরু করে জেনারেল সিকিউরিটির সাথে যোগাযোগ করা, সেখানে তাদের সার্ভিস চার্জ প্রদান করা বা অন্যান্য বিষয়গুলো সমন্বয় করে থাকে। তারই অংশ হিসেবে একটা বড় অংশ আজকে 170 জনের। দক্ষিণ লেবাননের সংঘাতপূর্ণ এলাকায় অনেকেই কর্মহীন হয়ে পড়েন। তাই দেশে ফেরার এই সুযোগ প্রবাসীদের স্বস্তি দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোনো জরিমানা লাগবে না, জেনারেল সিকিউরিটির মাধ্যমে জরিমানা মওকুফ করার মাধ্যমে দেশে ফেরানো হবে। গত 10 মে শুরু হয় এই কার্যক্রম। এখন পর্যন্ত 600-র বেশি বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছে দূতাবাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অরুণাচল নিয়ে দিল্লির সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্ত রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA। রাজ্যটির সীমান্তবর্তী বিভিন্ন এলাকাও নীরবে দখলের অভিযোগ উঠেছে। অরুণাচল ভিত্তিক আদিবাসী সংগঠন না ওয়েলফেয়ার সোসাইটি এনেছে এমন অভিযোগ। সংগঠনটির দাবি, গত 6 বছরে অরুণাচলের সীমান্তবর্তী 5টি এলাকা চীনের দখলে চলে গেছে। ইতিমধ্যে এ বিষয়ে পদক্ষেপের আহ্বান জানিয়ে জেলা প্রশাসন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে NWS। সেখানে চীনের দখলে চলে যাওয়া 5টি এলাকার নামও উল্লেখ করা হয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই অনুপ্রবেশের দাবি অস্বীকার করা হয়েছে। বিবৃতিতে জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনের সেনাবাহিনীর অনুপ্রবেশ এবং ঘাঁটি স্থাপনের অভিযোগ করে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন। প্রায় 2 বছর পর কলকাতার বাংলাদেশ মিশনে পূর্ণকালীন ডেপুটি হাই কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ খালেদ। জুলাইয়ের 3য় সপ্তাহের মধ্যেই কলকাতায় এসে নতুন দায়িত্ব গ্রহণ করবেন অভিজ্ঞ এই কূটনীতিক। বর্তমানে চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মিয়ানমার, পর্তুগাল ও গ্রিসে দায়িত্ব পালনের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ উইংয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। 2024 সালের আগস্টে আন্দালিব ইলিয়াসের বদলির পর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল কলকাতা মিশন। নতুন এই নিয়োগের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই শূন্যতার অবসান হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, একথা জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান বলেছেন, চীনের সাথে চুক্তি হলেও ভারতের সাথে সম্পর্কের কোনো অবনতি হবে না। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করারও অনুরোধ জানান। তিস্তা প্রকল্প বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহের কথা জানিয়েছিল ভারত। শেষ পর্যন্ত চীনের সাথে তিস্তা প্রকল্প বাস্তবায়নের সমঝোতা হলে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির শঙ্কা রয়েছে কিনা, এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সেই শঙ্কা নাকচ করে জানান, নিজ স্বার্থ রক্ষা করে ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে।
এটা এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব তার আছে, এটা সে দেখাতে চায়। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোর করার যে প্রস্তাব দিয়েছে বেইজিং, সে বিষয়ে ঢাকা কি করতে যাচ্ছে এমন প্রশ্নে উপদেষ্টা জানান, এর সম্ভাব্যতা যাচাই করা হবে। সবার চাহিদা মিললেই কেবল সেই করিডোর হতে পারে। আমরা তো এই সমাজে বাস করি, তো আমরা কোথায় কোথায় অবৈধ অর্থ লেনদেন করতে হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকায় পলাতক শেখ হাসিনার খবর প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ডক্টর জাহেদ। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট। সরকার এটার ব্যাপারে তার মানে তথ্য মন্ত্রণালয়, যেহেতু মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীন আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমরা কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করে। তিনি আরো জানান, অন্তর্বর্তী সরকারের 12.5 কোটি টাকার দুর্নীতি বিষয়ক টিআইবির অভিযোগ খতিয়ে দেখবে সরকার। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্টে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রথম প্রহরে আন্দোলনে প্রাণ হারানো বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাত 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে এক বিশেষ মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে মধ্যরাতের অন্ধকার উপেক্ষা করেই ঢল নামে ছাত্র জনতা ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের। পুরো শহীদ মিনার প্রাঙ্গণ হাজারো মোমবাতির আলোয় সিক্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ছাত্রদলের দীর্ঘদিনের ধারাবাহিক সংগ্রামের শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ হয়েছে জুলাইয়ের এই গণঅভ্যুত্থান। শোককে শক্তিতে রূপান্তর করে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই। ছাত্রদলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে, সেই সকল শহীদদের স্মরণে বাংলাদেশের জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বলের কর্মসূচি পালন করে থাকে। জাগ্রত তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা কোনোদিন ঘুমায় না, ইতিহাস সেটি বলে না, তারা জাগিয়ে থাকে। তাদেরকে আরো লড়াই, আরো সংগ্রাম, আরো উদ্দীপ্ত পথ চলা মিছিলের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে পাশ হলো 2026-27 অর্থ বছরের বাজেট। আজ থেকে শুরু হচ্ছে নতুন অর্থ বছর। মঙ্গলবার বিকেলে নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে সংসদে পাশ হয় বাজেট। বিভিন্ন পক্ষের দাবি ও সমালোচনার মুখে আনা হয়েছে 64টি সংশোধনী, যাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তবে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। করণ বিল 2026 সংসদে পাশ করা হোক। রীতি অনুযায়ী জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। তারপর কণ্ঠভোটে পাশ হয় সেই বিল, যার মধ্য দিয়ে চূড়ান্ত হয় 2026-27 অর্থ বছরের বাজেট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ হলো। 20 বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট, তাই অর্থনীতি পুনরুদ্ধারের এই রূপরেখা প্রণয়নে বেশ সতর্ক ছিলেন অর্থমন্ত্রী। 9.25 লাখ কোটিরও বেশি অর্থ ব্যয়ের সেই পরিকল্পনা প্রশংসিত হয় বিভিন্ন মহলে। তবে কম হয়নি সমালোচনাও। ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা, জমি নিবন্ধনে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ, এমন কিছু বিষয়ে একমত ছিলেন না অনেকে। তাই জন আকাঙ্ক্ষা বিবেচনায় পরে সংশোধন করা হয় এসব সিদ্ধান্ত। অর্থ বিলটা যখন পাশ হলো তখন দেখতে পেলাম অনেকগুলো নতুন জিনিস যেগুলো বিলে ছিল না, সেগুলো কিন্তু আনা হলো। মানে সাধারণ জনগণের কথা মাথায় রেখে, বিশেষ করে ক্যাপিটাল মার্কেটের জন্য তো আমি দেখেছি যে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছিল যেগুলো বিলেই নাই। তবে বাজেটে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায় কিভাবে হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তারা বলছেন 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণে সরকারের ঋণ নির্ভরতা বাড়লে ক্ষতির মুখে পড়বে বেসরকারি বিনিয়োগ। বর্তমান বাস্তবতায় এত বড় রেভিনিউ টার্গেট আসলে সম্ভব নাকি এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ইকোনমিক গ্রোথ যদি এত স্লো থাকে, মানে হলো আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড স্লথ হয়ে গেছে, তো আপনার ট্যাক্সের ভিত্তিটাই তো হলো আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড।
বাজেটের সুষ্ঠু বাস্তবায়নে সরকারি ব্যয় কমিয়ে আনা, সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সব নাগরিককে মেনে নিতে হবে। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেন বিএনপি। মনোনয়নপ্রাপ্ত বিএনপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিলেন আসলাম চৌধুরী। তবে ঋণ খেলাপির বোঝা মাথায় নিয়েই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই ইস্যু নিয়ে উচ্চ আদালতে যান। নির্বাচনের আগেই আপিল বিভাগ বলে দিয়েছিলেন, যদি আসলাম চৌধুরী এই আসনে জয়ী হয়ও তারপরও এই ইস্যুতে ওই আসনে যেন ফলাফল ঘোষণা স্থগিত থাকে। সব পক্ষের শুনানি শেষে রায়ের জন্য 15 জুন দিন রাখেন আপিল বিভাগ। মঙ্গলবার আসলাম চৌধুরীকে ঋণ খেলাপি ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে বাতিল হয় তার প্রার্থিতা বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি। পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আজকে আপিলটি মঞ্জুর হলো এবং তার নির্বাচন তো হওয়া সত্ত্বেও তিনি হয়তো সে নির্বাচনের ফলাফলটি ভোগ করতে পারবেন না, এবং পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন, তাহলে তো তার তো নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকার কথা না। এদিকে এ রায় ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেন আপিলকারীর আইনজীবী। ঋণ খেলাপিদের প্রতি আমাদের উচ্চ আদালতের আইনকে ব্যাখ্যা করার যে নজির আছে, এই নজিরগুলোর মধ্যে আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই রায় একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। তবে এত সবকিছু আলোচনার পরও সব পক্ষকে তাকিয়ে থাকতে হবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে, কারণ অবজারভেশনে কি আসে তার উপর নির্ভর করবে ঋণ খেলাপিদের বিষয়ে নির্বাচন কেন্দ্রিক আইনি সিদ্ধান্ত। বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী 1,42,674 ভোট পেয়ে জয়লাভ করেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা এবং আন্দোলনে উস্কানি ও ষড়যন্ত্রের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 3 অভিযোগে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি 5 অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায়ে অসন্তুষ্ট প্রসিকিউশন ও আসামিপক্ষ। আপিল করার ঘোষণা দিয়েছে উভয় পক্ষ। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনাকে কারফিউ জারি, মারণাস্ত্র ব্যবহার সহ বিভিন্ন উস্কানি দিয়েছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলনকারীদের সন্ত্রাসী, জঙ্গি আখ্যা দিয়ে সহিংসতাকে উস্কে দেন ইনু। 5 আগস্ট সরকার পতনের পর মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয় ইনুর বিরুদ্ধে। প্রায় 1 বছরের বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে 3 অভিযোগে হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। 5টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় পেয়েছেন অব্যাহতি। রায়ে অসন্তোষ জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল যথাযথভাবে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করতে ব্যর্থ। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। আসামি পক্ষ রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। আপিল যেহেতু আইনি প্রক্রিয়ার মতো চলবে। জুলাই অভ্যুত্থান ঘিরে কারাগারে থাকা কোন রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এটি ট্রাইব্যুনালের প্রথম রায়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।